সমন পাঠকেরও শরীরটা একটু খারাপ, বলতে অসুবিধা আছে একটু। আমরা আসলে আজকে সাংবাদিকদের ডেকেছি আমাদের কিছু বক্তব্য জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আমরা সবাই ভুক্তভোগী, অন্তত শিলিগুড়ির মানুষ, যে শিলিগুড়ি পৌর কর্পোরেশন পরিষেবা দেওয়ার পরিবর্তে পরিষেবা বিহীনতা শুধু নয়, জনগণের ওপরে যে ধরনের আজকে একটা অব্যবস্থা চাপিয়ে দিয়েছে এবং লাগাতার সেটা বাড়ছে, বৃদ্ধি পাচ্ছে এই অব্যবস্থা, তার বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলাটা খুব দরকার। মানুষ পঞ্চায়েতের কাছে, পৌরসভার কাছে, পৌর কর্পোরেশনের কাছে কি চায়? মানুষ তো পরিষেবা চায়। ধরুন শিলিগুড়ি পৌর কর্পোরেশন উন্নয়নের ক্ষেত্রে যদি বলেন একেবারে স্থবিরতায় আজকে শেষ হয়ে গেছে, উন্নয়ন বলে কিছু নেই। কিছুদিন আগেই আপনারা এটা দেখেছেন, দিনের পর দিন মানুষকে, শিলিগুড়িবাসীকে বিষাক্ত জল, পানীয় জলের জায়গায় বিষাক্ত জল খাওয়ানো হয়েছে। কোনো অনুশোচনা নেই শিলিগুড়ির বর্তমান তৃণমূল কংগ্রেস পরিচালিত পৌর কর্তৃপক্ষের। মাঝে মাঝেই জল সরবরাহ বন্ধ হয়ে যাচ্ছে। শিলিগুড়ির আইন শৃঙ্খলা এক গুরুতর অবস্থায় পৌঁছেছে। এমনকি যদি বলেন এখানে চুরি, ছিনতাই, মেয়েদের উপরে বিভিন্ন ধরনের জুলুম, ইফটিজিং, এ তো আছেই। দিনে দুপুরে ডাকাতি পর্যন্ত হয়ে যাচ্ছে। এ হচ্ছে আমাদের শিলিগুড়িতে। পৌর কর্পোরেশনের কর্তাদের বা শিলিগুড়ির পুলিশ প্রশাসন, তার কোনো হেলদোল নেই। এমনকি গরিব মানুষের জন্য যে প্রকল্পগুলো, সে গরিবদেরকে চাল দেওয়া, গরিব মানুষের জন্য বিভিন্ন ভাতা, সে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, গরিবদের জন্য যা, সেগুলো কার্যত বন্ধই প্রায় হয়ে আছে। কোনো সেখানকার কোনো সুরাহা করার কোনো ব্যবস্থা নেই। রাজ্য সরকার যে শিলিগুড়ি পৌর কর্পোরেশনের এই কাজকর্ম সম্পর্কে তদারকি করবে, রাজ্য সরকার তো আমরা জানি যে কি অবস্থার মধ্যে আছে। দুর্নীতি যা শিলিগুড়ি পৌর কর্পোরেশনের পৌরসভাতে একসময় কেউ অভিযোগ করতে পারেনি, বিরোধীরাও অভিযোগ করতে পারেনি। আজকে যখন শিলিগুড়ি পৌর কর্পোরেশনে বিভিন্ন দুর্নীতির অভিযোগ ওঠে এবং তার সঙ্গে মিলে যায় যে কর্পোরেশনের কাউন্সিলররা, তাদের ব্যাপকভাবে সম্পত্তি বৃদ্ধি হওয়া, এসব সংবাদপত্রেই উঠেছে। বিভিন্ন জায়গায় কয়েক কোটি টাকার জমি, রিসর্ট, দামি দামি গাড়ি, এসব মিলিয়ে শিলিগুড়ির মানুষ কার্যত একটা উপেক্ষা, অবহেলা শুধু নয়, উন্নয়নের প্রশ্নে রাজ্য সরকার এবং শিলিগুড়ি কর্পোরেশনের দ্বারা তারা প্রতারিত হচ্ছে। এর বিরুদ্ধে আমরা আগামী 29 তারিখে শিলিগুড়ির সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে, তারা কেউ রাজনীতি করুক না করুক, বামপন্থী হোক বা বামপন্থী না হোক, যারা শিলিগুড়ির নাগরিক, যারা এই পরিষেবার ক্ষেত্রে এই প্রতারণার শিকার হচ্ছে, তাদেরকে নিয়ে আমাদের যারা কাউন্সিলররা আছেন তারা বোর্ড মিটিংয়ে প্রশ্ন তুলছেন বারবার, কিন্তু এটা কিছুতেই এদের এই মানে অব্যবস্থা বা এদের এই যে অনাচার, এর থেকে সরিয়ে আনা সম্ভব হচ্ছে না। হবে না এই কারণেই যে মানে আম গাছে তো আমই হয়, আম গাছে তো আর অন্য ফল হয় না। তৃণমূল কংগ্রেস সে সরকারে থাকুক, পৌরসভায় থাকুক, এটা জনবিরোধিতা এবং দুর্নীতিরই একটি গাছ। এখানে এই ফলই হচ্ছে। কিন্তু মানুষের জন্য তো আন্দোলন করতে হবে, মানুষই আন্দোলন করবে। আমাদের পার্টির পক্ষ থেকে আমরা আগামী 29 তারিখে দুপুরবেলাতে আমাদের এই অনিল বিশ্বাস ভবনের সামনে সমবেত হয়ে আমরা ব্যাপক সংখ্যায় মানুষ শিলিগুড়ি পৌর কর্পোরেশনের সামনে যাব। শান্তিপূর্ণভাবেই যাব, আমরা শান্তিপূর্ণভাবেই সেখানে আমাদের বিক্ষোভ হবে, অবস্থান হবে, আমাদের বক্তব্য হবে। আমরা সেখানে কোনো সেই অর্থে কোনো অবরোধ করতে চাই না,
কিন্তু মানুষের জমায়েত যদি অবরোধে পরিণত হয় আমাদের তো কিছু করার নেই, কেননা মানুষ আজকে শিলিগুড়ি কর্পোরেশনের দুর্ভোগের শিকার। এই আন্দোলনে আমরা মানুষের সাহায্য চাই, সহযোগিতা চাই, অংশগ্রহণ চাই, এবং এর মাধ্যমে আগামী দিনের আমাদের বড়, যদি আরও বড় আন্দোলনে যেতে হয় সেখান থেকে আমরা ঘোষণা করব। আর আমাদের এই 29 তারিখের সমাবেশকে সফল করার জন্য ইতিমধ্যেই বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে আমাদের সভা আমরা করছি, এবং আমরা আশা করছি একটি বড় প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে শিলিগুড়ির মানুষের বক্তব্য আমরা 29 তারিখ তুলে ধরতে পারব। এটাই হচ্ছে আমাদের প্রথম কথা। এবার আমাদের শিলিগুড়ি কর্পোরেশনে আমাদের প্রতিনিধিদের যিনি প্রধান, শিলিগুড়ির প্রাক্তন মেয়রও বটে, নুরুল ইসলাম, তিনি এবার ব্যাখ্যা করে আমাদের আন্দোলনের এবং আমাদের বিষয়গুলো, যে বিষয়গুলো নিয়ে আমরা প্রচার করছি সেটা আপনাদের সামনে বলবেন। হ্যালো, আজকের এই প্রেস কনফারেন্সের বিষয়ে আপনারা শুনলেন কেন আমরা আজকের এই প্রেস কনফারেন্স ডেকেছি। আমাদের এই সাংবাদিক সম্মেলন করার উদ্দেশ্য হচ্ছে মানুষের কাছে কয়েকটি বিষয় অবগত করার জন্য। 2022 সালে তৃণমূল কংগ্রেসের 37 জন কাউন্সিলরকে নিয়ে যে পুরো বোর্ড, 47 জনের পুরো বোর্ড গঠিত হয়েছে, এই পুরো বোর্ড যে প্রতিশ্রুতি দিয়ে মানুষের ভোট নিয়েছিল, আজকে কিন্তু মানুষ এটা উপলব্ধি করছে যে সমস্ত প্রতিশ্রুতির দ্বারা মানুষ প্রতারিত হয়েছে এবং তাদের সার্বিক ব্যর্থতা, এই সার্বিক ব্যর্থতার বিরুদ্ধেই হচ্ছে আগামী 29 তারিখে কর্পোরেশনের সামনে আমরা অবস্থান বিক্ষোভ আমাদের চলবে। এটা করতে হচ্ছে এই কারণেই, আপনারা নিশ্চয়ই সাংবাদিকরা লক্ষ্য করেছেন, পুরো বোর্ডে যে আলোচনাগুলো আমরা করি সেগুলো নিয়ে পুরো কর্তৃপক্ষ কোনো নজর দেন না, এ বিষয়ে তারা কোনো আলোচনাতেও অংশগ্রহণ করাতে চান না। তারা নিজেদের মতো করে এই পুরো বোর্ডকে পরিচালনা করছেন। দেখবেন কেন বলছি ব্যর্থতা। এই প্রথম শিলিগুড়িতে পুজোর সময় প্রতিবার উন্নয়নের বেশ কিছু কাজ হয়, এবার কিন্তু উন্নয়নের কোনো কাজ হয়নি। এমনকি কন্ট্রাক্টররা চিঠি দিয়ে বলেছে যে আমরা যদি টাকা না পাই, 72 কোটি টাকার উপরে হচ্ছে বকে আছে, যদি টাকা না পাই তাহলে আমরা কোনো কাজ নেব না, কারণ কোনো কাজ করব না। তার মানে আগামী দিনে শিলিগুড়ি পুরসভায় বিগত দিনেও হয়নি, আগামী দিনেও কোনো কাজ, উন্নয়নের কাজ হয়নি, হবে না। যা বামফ্রন্টের আমলে হয়েছিল সেই কাজটাই এখন হয়ে আছে। দ্বিতীয় বিষয় হচ্ছে, শুধু আমরা বিরোধীরা না, তৃণমূল দলের কাউন্সিলররা, তৃণমূল দলের হয়ে একজন যিনি মেয়রিন কাউন্সিল মেম্বার, 46 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তিনি নিজে বলছেন মেয়র কোনো কাজ করতে পারছেন না। মেয়রকে বলো কর্মসূচি বন্ধ করে দিয়ে শিলিগুড়ি কর্পোরেশনকে বলো কর্মসূচি করা হোক। তার মানে শুধু আমরা বিরোধী দল হিসাবে না, সরকারি দলের কাউন্সিলররাও কিন্তু এই পুরো বোর্ডের কাজে বিরক্ত হয়ে নিজেদের বোর্ডের বিরুদ্ধে, একজন মেয়রিন কাউন্সিল মেম্বার হয়ে সে কিন্তু এই বোর্ডের বিরুদ্ধে উন্নয়নের বিষয়ে বলছে। ফলে আমরা যে কথাটা বলছি, এই কথাটা আজকে যারা পরিচালনা করছেন একই কথা, একই মতামত, এবং আমাদের সঙ্গে তারা সহমত পোষণ করছেন। এটা এক নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে, সেটা হচ্ছে দেখবেন পানীয় জল বিষাক্ত, 5 দিন তো বিষাক্ত জল মানুষ খেয়েছে শিলিগুড়িতে। পানীয় জল মানে প্রায় প্রতিদিনই বন্ধ হচ্ছে, বিভিন্ন জায়গায় পানীয় জল পৌঁছাচ্ছে না, কিন্তু একই কথা বলে যাচ্ছেন আমরা এই যে দ্বিতীয় পানীয় জল প্রকল্প করছি ইত্যাদি ইত্যাদি। আমরা চাই যে পানীয় জল সুষ্ঠুভাবে সরবরাহ করা হোক এবং মানুষ যাতে পায়। পানীয় জল সরবরাহ করার ক্ষেত্রে পুরো বোর্ড যেটা বলেছে, আমরা দিল্লির মতো, দিল্লিতে কেজরিওয়াল বলেছিল বিজলি হাফ পানি মাপ, তাই এখানে মেয়রও বললেন জলের জন্য কোনো ট্যাক্স দিতে হবে না। কিন্তু জলের জন্য ট্যাক্স দিতে হবে না কাদের?
জলের জন্যে যদি ধরুন আমার একটা 10,000 বা 20,000 স্কোয়ার ফিটের বাড়ি থাকে, আমার কিন্তু জলের ট্যাক্স লাগবে না। কিন্তু একজন সরকারি কর্মচারী সে যদি কোনো জায়গায় ব্যাংক থেকে লোন নিয়ে একটা ফ্ল্যাট কেনে, তাহলে তাকে কিন্তু 30 টাকার জায়গায় 60 টাকা জলের দাম দিতে হবে মান্থলি। অর্থাৎ সাধারণ মানুষ যারা ব্যাংক থেকে ঋণ নিয়ে বাড়ি করে কোনো রকমে আছে, ছাপোষা মধ্যবিত্ত মানুষ, তাদের উপরে জলের ট্যাক্সটা কিন্তু দ্বিগুণ করা হলো। আর ছাড় দেওয়া হলো কাদের উপরে? ছাড় দেওয়া হলো হচ্ছে যাদের বড় বড় নিজস্ব বাড়ি আছে তাদের ক্ষেত্রে ছাড় দেওয়া হলো। দ্বিতীয় হচ্ছে দেখবেন, এই যে আমরা সবসময় হাসপাতাল, নার্সিংহোম এগুলোর ক্ষেত্রে জলের ট্যাক্সের ক্ষেত্রে ছাড় দিতাম, কিন্তু এখন দেখবেন এটাও দ্বিগুণ করা হয়েছে। আমাদের দাবির মধ্যে আছে, সেটা হচ্ছে, আপনাদের মনে আছে 2011 সালে শিলিগুড়ির এমএলএ রুদ্রনাথ ভট্টাচার্যকে এসজেডিএর চেয়ারম্যান করা হলো। 200 কোটি টাকা উন্নয়নের টাকা লুট হয়ে গেল। কেন এই দাবিটা আমরা কর্পোরেশনের সঙ্গে রাখছি? এখন আরবান ডেভেলপমেন্ট এবং মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স দুটো ডিপার্টমেন্টই এক হয়ে গেছে। আজ পর্যন্ত একজন অফিসারকে গ্রেপ্তার করা ছাড়া আর কয়েকজন ইঞ্জিনিয়ার ছাড়া যিনি মূল ছিলেন চেয়ারম্যান, তাকে গ্রেপ্তার করার জন্যে যখন শিলিগুড়ির পুর কমিশনার জয়রমন সাহেব যখন তাকে গ্রেপ্তার করার জন্য উদ্যোগ গ্রহণ করলেন, তখন জয়রমন সাহেবকেই কিন্তু মমতা ব্যানার্জি তাকে কিন্তু ছুটিতে পাঠিয়ে দিলেন এবং চেয়ারম্যানকে গ্রেপ্তার করতে দিলেন না। সেই টাকা কিন্তু আজও উদ্ধার হয়নি। আর এই টাকাটা যে তছরূপ হয়েছে সে ব্যাপারে ডায়েরি যিনি করেছেন তিনি হচ্ছেন শিলিগুড়ির বর্তমান মেয়র গৌতম দেব। উনি যখন এসজেডিএর চেয়ারম্যান ছিলেন, আমরা দাবি করেছি সেই 200 কোটি টাকার কি হলো এই দুর্নীতি। এবং দুর্নীতিটা এমন জায়গায় পৌঁছেছে, বিভিন্ন মিডিয়াতে আপনারা দেখেছেন, কাউন্সিলরদের নামে, এমআইসিদের নামে, এমনকি বিরোধী দল নেতা তিনি ডেপুটি মেয়রের নামেও কিন্তু অভিযোগ করেছেন কোটি কোটি টাকার দুর্নীতির বিষয় নিয়ে। আমরা বোর্ড সবাই চেয়েছিলাম, বাইরে আমাদের বলার দরকার ছিল না। আপনারা জানেন যে বোর্ড সবাই আমি নিজে এটার উপরে একটা মোশন নিয়ে এসেছিলাম, কিন্তু আমাকে আলোচনা করতে দেওয়া হলো না। চেয়ারম্যান বললেন না, এই বিষয়টা কাগজে বেরিয়েছে, আলোচনা হবে না। কিন্তু মানুষ তো জেনেছে। যদি সত্যি সত্যি আমরা বলেছিলাম যে কাউন্সিলররা যদি দায়ী না হন, তাহলে সেটা প্রকাশ্যে বলা হোক যে এটা মিথ্যা সংবাদ। আর যদি সত্য হয় তাহলে এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হোক। কিন্তু পুরো বোর্ড এ ব্যাপারে কোনো কিছু বললেন না। এবং এটা পরে দেখা গেল সত্যি সত্যি এই কাউন্সিলরদের মধ্যে দুর্নীতির যে অভিযোগটা করা হয়েছে তার কিছুটা সত্যতা আছে। আমরা চাই যে সেই দোষী কাউন্সিলরদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক। এই পুরো বোর্ড আসার সময় শিলিগুড়ির জ্বলন্ত সমস্যা হচ্ছে যানজট সমস্যা। উনি বলেছিলেন যে আমরা 6 মাসের মধ্যে যানজট সমস্যা নিরসন করব। তাহলে উনি 9 মাস হলেন বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের চেয়ারপারসন হলেন। তার পরবর্তীতে প্রায় 2.5 বছরের বেশি হয়ে গেল উনি হচ্ছেন এই বোর্ড পরিচালনা করছেন। তাহলে সেই প্রতিশ্রুতি কোথায় গেল? প্রতিদিন মানুষ নাজেহাল হচ্ছে। আর একটা সমস্যা হচ্ছে, দেখবেন এই যে রাস্তার উপরে টোটো বন্ধ হয়েছে, নাম্বারবিহীন টোটোগুলো, কিন্তু এই টোটোগুলো হচ্ছে বিভিন্ন পাড়ার মোড়ে দাঁড়িয়ে আরও বড় ধরনের যানজট সৃষ্টি করছে। এবং যানজট নিয়ে কোনো পরিকল্পনা নেই, শুধু পুলিশ অফিসারদের সঙ্গে মিটিং হচ্ছে, আর মিটিং হওয়ার পরে বলছেন যে আমি কমিশনারকে নিয়ে মিটিং করেছি, আমি আরটিএকে নিয়ে মিটিং করছি, কিন্তু আসল সমস্যার কোনো সমাধান হয়নি। উনি বারবার বলতেন আমরা এই লোকাল বাস স্ট্যান্ডটাকে সরিয়ে নিয়ে যাব, এবং হচ্ছে যে একটা বাস স্ট্যান্ড তৈরি হলো। আপনারা জানেন সেই বাস স্ট্যান্ড তৈরি হওয়ার পরে কি হলো? তো কাগজেই বেরিয়েছে, যাত্রী আছে কিন্তু বাস নেই। অঙ্কুরেই এর বিনাশ হলো। সেখানে মানুষ যাচ্ছেন কিন্তু বাসের কোনো দেখা নেই, ফলে মানুষ বিরক্ত হয়ে ফিরে আসছে। আর লোকাল বাসটা নিয়ে যাওয়ার কথা ছিল, সে ব্যাপারেও কোনো কিছু করতে পারেনি। ফলে এই যে শিলিগুড়ির মানুষের সবথেকে বড় সমস্যা যানজট সমস্যা, সেই সমস্যা নিরসনের জন্যে এই পুরো বোর্ড টোটালি ব্যর্থ হয়েছে। যেমন উন্নয়নে ব্যর্থ হয়েছে, পরিষেবা দেওয়ার ক্ষেত্রে ব্যর্থ হয়েছে, জল সরবরাহের ক্ষেত্রে ব্যর্থ হয়েছে, একইভাবে যানজট সমস্যা নিরসনের ক্ষেত্রে পুরোপুরিভাবে ব্যর্থ। মানুষ জবাব চাইছে সেই কারণে। আপনারা দেখেছেন
যে মেয়রকে বলো কর্মসূচি নিয়ে যেটা উনি খুব গর্ব করে বলতেন, এখন উনি দোষটা চাপিয়ে দিচ্ছেন হচ্ছেন কাদের উপরে? কর্মচারীদের উপরে। কর্মচারীরা কি বলছে? কর্মচারীরা বলছে আমাদের তো সারাদিন মিটিংয়েই সময় চলে যায়, কাজ করব কখন? এবং এই মেয়রকে বলো কর্মসূচিতে দিনের পর দিন মানুষ অভিযোগ করছে, কিন্তু সেই অভিযোগের কোনো সদুত্তর মানুষ পাচ্ছে না, মানুষও বিরক্ত হয়ে গেছে। আমি আর একটা কথা বলছি, দেখবেন আমাদের বাজেটে সবসময় সরকারি নির্দেশ হচ্ছে যে পুরসভার বাজেটের 25% টাকা খরচ হবে গরিব। সেই প্রথমে কি কাজ করলেন? প্রথমে বললেন চাল বন্ধ। আমরা গরিব মানুষকে প্রতি মাসে, যাতে সে অনাহারে না থাকে, একবারে গরিব মানুষ 10 কেজি করে চাল দিতাম, সেই চালটা ওরা এসে বন্ধ করে দিল। ভাতা পেনশন যারা পায় ওই দুয়ারে সরকারে করেছে, তাদের নামটা বাতিল করে দিলেন। সেটা যদি তারা পায় অন্য সরকারি ব্যবস্থায়, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু এই যে চাল যে গরিব মানুষগুলো পেত, এই চালটা বন্ধ করা হলো কেন? উনি বারবার বলছেন আমি রিভিউ করব। দেখবেন গরিব মানুষকে জেনারেল জিআর দেওয়া হতো, জেনারেল রিলিফ, যেটা প্রতি মাসে পেত মানুষ, কিন্তু সেইটাও বন্ধ করে দিয়েছে। গরিব মানুষের উন্নয়নের জন্য যে পরিকাঠামো উন্নয়ন বাজেটে ধরলো কত? বাজেটে ধরলো 48 কোটি টাকা তারা গরিব মানুষের এলাকাগুলোতে উন্নয়নের কাজ করবে, কিন্তু আলটিমেটলি দেখা গেল যে 1.5 কোটি টাকাও তারা খরচ করতে পারেননি, অর্থাৎ খরচ করেননি। কিন্তু দেখুন, শিলিগুড়ি পুরসভা সুন্দর করে সাজছে, কিন্তু গোটা শিলিগুড়ি শহরটা আজকে কঙ্কালে পরিণত হয়েছে। শিলিগুড়ি মেয়র থেকে শুরু করে মেয়র ইন কাউন্সিল, বড় চেয়ারম্যানদের সব ভালো ভালো গাড়ি করে তারা যাতায়াত করছেন, কিন্তু শিলিগুড়ি পুরসভার কন্ট্রাক্টররা যে টাকা পাওয়ার কথা, সেই টাকা তারা পাচ্ছেন না। শিলিগুড়ির আর একটা বড় সমস্যা, সেটা আপনারা দেখেছেন, আমি বোর্ড সবাই তুলেছিলাম, সেটা হচ্ছে ড্রাগ। এটা একটা ভয়ঙ্কর জায়গায় যাচ্ছে ড্রাগের নেশা। এবং এর ফলে কি হচ্ছে? এর ফলে হচ্ছে দেখবেন চাকরি নেই, কোনো কিছু নেই। এর ফলে চুরি ছিনতাই দেখবেন ক্রমশ বাড়ছে। ড্রাগের ওষুধের দোকানে এখন ড্রাগ বিক্রি হচ্ছে। পুলিশ নিষ্ক্রিয়, পুলিশকে বলে কোনো লাভ হচ্ছে না। বিভিন্ন জায়গায় দেখবেন এটা সরকার বিরোধী সব কাউন্সিলর এর বিরুদ্ধে। মেয়র কি বলেছিলেন? বলেছেন সবাইকে নিয়ে আমি একটা সভা করে এর বিরুদ্ধে একটা গণচেতনা গড়ে তুলব, আমি একটা উদ্যোগ নেব, পুলিশ প্রশাসনের সহযোগিতা নেব। সেক্ষেত্রেও পুরোপুরি ব্যর্থ। প্রতিদিন কিন্তু দেখবেন এই ড্রাগ প্যাডলারদের যেমন এটা বাড়ছে, সংখ্যাটা বাড়ছে, তেমনি এই অ্যাডিক্টেড ড্রাগ এদেরও সংখ্যাটা কিন্তু ক্রমশ বাড়ছে। এর ফলে কি হচ্ছে? মর্নিং ওয়াক করতে যাচ্ছে মহিলারা, গলার হার ছিনতাই হচ্ছে, ব্যাগ ছিনতাই হচ্ছে। মেয়েদের স্কুলে যাওয়ার ক্ষেত্রে এখন তো মারা মেয়েকে স্কুলে দিয়ে স্কুলের সামনে ওই কোনো প্রমোটারের বাড়ির নিচে ছাওয়াতে বসে আছে, মেয়ে কখন বেরোবে তাকে বাড়ি নিয়ে যাবেন। ফলে মারাও দেখবেন এই মেয়েদের ক্ষেত্রে একটা নিরাপত্তাহীনতায় ভুগছে। তার কারণ হচ্ছে যে শহরে এই যে নেশাখোরদের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের অসামাজিক কাজ হচ্ছে। এবং দেখেছেন তো এর মধ্যে মহিলাদের উপর, বাচ্চা মেয়েদের উপর কি অত্যাচার শিলিগুড়িতে হয়েছে। ফলে আমরা যেটা বলতে চাইছি যে সার্বিকভাবে ব্যর্থতা। নির্বাচন যখন আসে তখন কি বলে? গরিব মানুষকে পাট্টা দেব। আজ পর্যন্ত আমাদের বামফ্রন্টের সময় দেওয়া 642টা পাট্টা, সেই পাট্টা এরা বন্ধ করে রেখেছে। সেই পাট্টা দিচ্ছে না গরিব মানুষকে। এমনকি গরিব মানুষকে পাট্টা দেওয়ার নাম করে 47 নম্বর ওয়ার্ডে বেশ কিছু মানুষের কাছ থেকে টাকা নেওয়া হয়েছিল, মানুষের চাপে সেই টাকা ফেরত দিতে বাধ্য হয়েছে, কিন্তু আজ পর্যন্ত পাট্টা দিচ্ছে না। চাঁদমুনি চা বাগানের যে অংশটা লেবার কোয়ার্টার, দেখবেন সেখানে ল্যান্ড মাফিয়ারা দিনের পর দিন সেই সরকারি জমিগুলো বিক্রি করে দিচ্ছে। এ ব্যাপারেও পুলিশও কোনো উদ্যোগ নিচ্ছে না, সরকারি দলেরও কোনো উদ্যোগ নেই। ফলে হচ্ছে এই পুরসভা যে প্রতিশ্রুতি দিয়ে মানুষের ভোট নিয়েছিল এবং 37 জন কাউন্সিলরকে নির্বাচিত করেছিল, অনেক আশা ছিল। আমাদের সময় তো যেহেতু বিরোধীদের বোর্ড, সরকার, তৃণমূলের সরকার সব ধরনের ব্লকেট তৈরি করেছিল, আর্থিক প্রতিবন্ধকতা তৈরি করেছিল, কোনো টাকা দেব না। স্টেট ফাইন্যান্স কমিশনের টাকা দেয়নি, দিনের পর দিন উন্নয়নের জন্য টাকা দেয়নি, কিন্তু আমরা আমাদের এমপিদের কাছ থেকে, এমএলএর টাকা দিয়ে আমরা শিলিগুড়ির উন্নয়নকে অব্যাহত রেখেছিলাম। আজকে এই যে ইমার্শন ঘাট দেখছেন, আমরা প্রায় 20টা ঘাট তার সংস্কার করেছিলাম। আজকে ঘাটগুলোর অবস্থা কি দেখবেন তো?
তার কোনো কিছু নিয়ন্ত্রণ নেই। এই যে দ্বিতীয় চুল্লি যেটা হলো, তৃতীয় চুল্লি যেটা হলো, এই চুল্লির কাজ আমরা শুরু করেছিলাম। এই যে আমাদের কিরণ ভবনটাকে ভেঙে দেওয়া হলো। কিরণ ভবনে সাধারণ গরিব মানুষ তার বিয়ের অনুষ্ঠানে সামান্য টাকায় ভাড়া পেত, দেখবেন সেটাকে ভেঙে এখন ওই রকম ভগ্ন অবস্থার মধ্যে পড়ে আছে। ফলে একটা বিশৃঙ্খলা। বলেছিলেন বিধান মার্কেট তৈরি করব, বলেছিলেন ফ্লাইওভারের আর্মটা ওই মহাবীর স্থানের দিকে বন্ধ করে ঘুরিয়ে নেব, যা যা বলেছিলেন, ওই যে জংশনের উপরে ফ্লাইওভার হবে, রোড ওভার ব্রিজ হবে, রাস্তার উপর দিয়ে মানুষ যাতায়াত করবে, একটা সেবক রোডে হবে আর একটা জংশনে হবে। এখন বলছেন টেকনিক্যালি এর ভায়াবিলিটি নেই। টেকনিক্যালি যদি ভায়াবিলিটি না থাকে তাহলে উনি বললেন কেন? মানুষকে তো ভোটের আগে বলেছিলেন এই কথাগুলো। ভোট হয়ে গেছে, এখন বলছেন এর টেকনিক্যাল ভায়াবিলিটি নেই। তারপরে বলেছিলেন ইন্ডোর স্টেডিয়াম, ইন্ডোর স্টেডিয়ামকে ঢেলে সাজানো হবে, ইন্ডোর স্টেডিয়ামকে ভেঙে একদম হচ্ছে টোটাল সেন্ট্রালি এসি থাকবে, নিচে কার পার্কিং থাকবে, এই কথা বলে তো ভোটে জিতেছিলেন। এখন বলছেন না, ওই যেটা আছে ওটাই রিপেয়ারিং হবে। ইন্ডোর স্টেডিয়ামে তো খেলাধুলো বন্ধ হয়ে গেছে, সমস্ত খেলার মাঠগুলোতে দেখবেন মেলা হচ্ছে, এখন খেলাধুলোই বন্ধ। শৈশব কৈশোরটাকে এরা কেড়ে নিয়েছে মানুষের কাছ থেকে। আর একটা কথা বলতে চাই, দেখবেন যে বাঘাযতীন পার্ক, বাঘাযতীন পার্ক ছিল সমস্ত রাজনৈতিক দলের একটা জনসভা করার জায়গা, ঠিক আছে? এই বাঘাযতীন পার্কের মঞ্চ, এই বাঘাযতীন পার্কের যে সৌন্দর্যায়ন আমরা করেছি, আমাদের সময় হয়েছে। চারিদিকে গাছ দিয়ে আমরা ঘিরেছিলাম। এই যে শহীদ স্তম্ভটা দেখেছেন, আমরা করেছি। হ্যাঁ, উনি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে সেদিন বলছেন যে আমি সুন্দর করে করেছি। আমি বলছি আমাদেরও তো অবদান আছে, আমরাও তো করেছি, আমরাও তো এই মাঠটাকে রক্ষা করতে চাই। কোনো রাজনৈতিক কর্মসূচি হবে না কেন, মাঠটা নষ্ট হবে, ভালো কথা। মাঠটা খুঁড়ে যে আজকে বইমেলা হচ্ছে, এই বোর্ড তথ্যকেন্দ্র কোনো রাজনৈতিক দলকে দেবে না, কিন্তু মুখ্যমন্ত্রীর নামে ওদের দলের সভা হচ্ছে। এই যে স্টেডিয়ামটা, এ তো 18 মাস হয়ে গেল, স্টেডিয়ামের কাজটা কি হয়েছে দেখবেন তো। আর এ তো ফিক্সড ডিপোজিট ভাঙিয়ে করা হচ্ছে, রাজ্য সরকার কোনো টাকা দেয়নি এখন। স্টেডিয়ামের মাঠটাকে খুঁড়ে মুখ্যমন্ত্রীর সভা হলো। আবার হচ্ছে যে বইমেলা হচ্ছে, মাঠটাকে নষ্ট করে এখন মেয়র বলছেন আমি বাইরে আছি তো আমি ঠিক জানি না। আরে উনিই তো প্রেস কনফারেন্স করে বলেছিলেন বইমেলা কবে উদ্বোধন হবে, 30 তারিখে উদ্বোধন হবে, উনি চিফ গেস্ট থাকবেন, সিদ্দিকুল্লাহ চৌধুরী উদ্বোধন করবেন, উনিই তো বলেছেন। উনি এখন বলছেন আমি জানি না। আমি দেখলাম কালকে উত্তরবঙ্গ সংবাদে বেরিয়েছে এটা। ফলে সার্বিকভাবে একটা স্বজন পোষণ, একটা দুর্নীতিপরায়ণ, একটা ব্যর্থ এই পুরো বোর্ড চলছে। এইটা আমরা বোর্ড সভায় বলেছি, বোর্ড সভায় বলে যখন হয়নি, এখন আমরা এইটা মানুষের কাছে, আমরা এলাকায় এলাকায় মানুষের কাছে প্রচার করছি, আমরা বাড়ি বাড়িতে লিফলেট দিচ্ছি এই দাবিগুলোকে নিয়ে। এবং হচ্ছে এটা কালমিনেট করবে আগামী 29 তারিখে কর্পোরেশনের সামনে। সেখানে আমরা থেকে ঘন্টার পর ঘন্টা ওখানে আমরা বসে অবস্থান করব এবং আমাদের বক্তব্যটা মানুষের কাছে জানাবো। এই দাবিগুলো নিয়েই হচ্ছে আজকে আপনাদের মাধ্যমে মানুষের কাছে আমরা আমাদের কথাগুলো পৌঁছে দিতে চাই।